আর শুরুতেই আমাদের নজর থাকবে এসআইআর এর দিকে। আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর দ্বিতীয় ধাপ, মানে শুনানি শুরু হবে। 2002 এর তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদের ডাকা হবে শুনানিতে। শুনানির প্রথম পর্যায়ে ডাক পড়বে প্রায় 32 লক্ষ ভোটারের। শুনানির দায়িত্বে থাকবেন এইআরওরা। মাইক্রো অবজারভার হিসেবে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একদিনে সর্বোচ্চ 150 জনের শুনানি করবেন একজন আধিকারিক। শুনানি হবে যেটা জানা যাচ্ছে বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিং এ। আগামীকাল থেকেই শুরু হচ্ছে এসআইআর এর দ্বিতীয় ধাপ, মানে শুনানি শুরু হবে এবার। যাদের ডাক পড়েছে তারা হিয়ারিং এ যাবে। হিয়ারিং শুরু হবে আগামীকাল থেকেই। কোন কোন ক্ষেত্রে, অর্থাৎ কাদের কাদের ডাক পড়েছে 2002 এর তালিকার সঙ্গে যাদের যোগসূত্র নেই তাদের এই শুনানিতে ডাকা হবে। শুনানির প্রথম পর্যায়ে ডাক পড়বে প্রায় 32 লক্ষ ভোটারের। শুনানির দায়িত্বে কারা কারা থাকছেন এইআরওরা। মাইক্রো অবজারভার হিসেবে থাকবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। একদিনে সর্বোচ্চ 150 জনের শুনানি করবেন একজন আধিকারিক। শুনানি হবে বিডিও অফিস সহ বিভিন্ন সরকারি অফিস এবং কলেজ বিল্ডিং এ। সুমন রয়েছেন আমার সঙ্গে। সুমন, ঠিক এই জায়গাটাই জানতে চাইবো, এখনো যেটা শেষ খবর পর্যন্ত ছিল যে 100 জনের মতো শুনানি হবে, সেক্ষেত্রে একদিনে শুনানি কত হবে তার সংখ্যাটা যেমন বাড়ানো হয়েছে, আরও যে পরিসংখ্যান উঠে আসছে প্রায় 32 লক্ষ ভোটারের শুনানির প্রথম পর্যায়ে অর্থাৎ ফার্স্ট স্টেপেই ডাক পড়তে চলেছে। আর কি কি তথ্য পাওয়া যাচ্ছে সুমন, একটু বিস্তারিত তথ্য চাইবো তোমার কাছ থেকে। দেখো, 27 তারিখ থেকে এই শুনানি প্রক্রিয়া শুরু হবার কথা। যেমনটা তুমি বললে যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে, এই মাইক্রো অবজারভাররা হচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মী, তবে তারা প্রত্যেকেই এ রাজ্যের অর্থাৎ বাংলার বাসিন্দা। পাশাপাশি যে 32 লক্ষ সংখ্যা তুমি বলছো, ইমিডিয়েটলি যেটা জানা যাচ্ছে, প্রথমে 10 লক্ষ নোটিশ ইতিমধ্যে কমিশন তৈরি করে ফেলেছে। সেই নোটিশগুলো পৌঁছতে শুরু করবে, তারপর শুনানির জন্য ডাকা হবে। কলকাতার ক্ষেত্রে মূলত সরকারি কলেজ, স্কুল এগুলোকে শুনানি ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হবে। জেলার ক্ষেত্রে সেখানকার জেলা প্রশাসন সেই বিল্ডিং স্থির করে দেবে এবং এই শুনানি চলাকালীন দেখা হবে 2002 সালের ম্যাপিংয়ে যাদের তথ্য পাওয়া যায়নি তারা কি গুরুত্বপূর্ণ নথি পেশ করতে পারছেন। নথির তালিকাও ইতিমধ্যে কমিশনের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। এরপর তারা যদি বৈধ ভোটার হওয়ার মাপকাঠিতে উত্তীর্ণ হতে পারেন তবেই কিন্তু তাদের চূড়ান্ত ভোটার তালিকায় নাম থাকবে, না হলে থাকবে না। অর্থাৎ এই প্রক্রিয়াটা একটা বড় প্রক্রিয়া এবং তার জন্য যেমন মাইক্রো অবজারভারদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, তার সাথে ইআরওরা তারাও কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ধন্যবাদ সুমন, নজর থাকবে আমাদের। তৃণমূল বিধায়কের পরিবারের 3 জনকে এসআইআর এর শুনানির নোটিশ। নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে বিজেপি তার পরিবারকে মানসিকভাবে হেনস্থা করছে। অভিযোগ খণ্ডঘোষের তৃণমূল বিধায়ক নবীন চন্দ্র বাগে। খসড়া তালিকায় নাম থাকা সত্ত্বেও বিধায়কের মা, ভাই ও ভাইয়ের স্ত্রীকে শুনানির জন্য ডাক দিয়ে নোটিশ পাঠানো হয়েছে। বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য বিধায়ক এইসব বলছেন। এদিকে পাল্টা বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্রের। দেখুন, আমার মা তো ধরুন প্রায় 70 থেকে 75 বছর বয়স। এই বয়সে যে নির্বাচন কমিশনার যেভাবে আজকে হেনস্থা করছে, আমার মা কিন্তু খুব আতঙ্কিত। তার কারণ আমরা কিন্তু বলিনি যে মায়ের 2002 সালে নাম আছে। যারা বিএলও সাহেব আছেন তারা বাড়িতে গিয়েছিল, যাওয়ার পর ওদের যে অ্যাপস আছে সেই অ্যাপসে যখন লোড করছে তখন নট ফাউন্ড দেখাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তো 2002 সালে নাম আছে, নিশ্চয়ই হিয়ারিংয়ে ডাকবে না। কিন্তু আজকে সকালবেলায় বিএলওরা এসে হিয়ারিংয়ের জন্য নোটিশ দিয়ে গেছে। আমার পরিবারের আছে, কিন্তু আমার ভাইয়ের নাম 2002 সালে আছে, ভাইয়ের স্ত্রীর নাম 2002 সালে আছে, তাদেরও কিন্তু শুনানি ডেকে পাঠিয়েছে। এটা চক্রান্ত, একদম বিজেপির পুরো চক্রান্ত। আমরা ধরুন তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, সেই হিসেবে চক্রান্ত করে আমার মাকে মেন্টালি টর্চারিং করা হচ্ছে এবং আমার পরিবারকে। আজকে বিজেপিকে কালিমালিপ্ত করার জন্য বলেছেন। ওনার বাড়ির, ওনার ভাইয়ের বউ এবং ওনার মায়ের নামের কোনো সমস্যা থাকায় ওনাদেরকে হেয়ারিংয়ে ডেকেছেন বিএলও। উনি বলতে চাইছেন যে বিজেপি ওনাদেরকে হ্যারাসমেন্ট করার জন্য ওনাদের নাম কিছু একটা ভুল করে দিয়েছে। এই যে সর্বৈব মিথ্যা কথা। প্রথম দিন থেকে তৃণমূল কংগ্রেস এসআইআর যখন থেকে চালু হয়েছে
একের পর এক মিথ্যাচার করে যাচ্ছে। খসড়া ভোটার তালিকায় অপরিচিতদের নাম, ভুয়ো ভোটারের অভিযোগ তুলল বিজেপি। মঙ্গলকোট বিধানসভার 4টি বুথের খসড়া তালিকায় 4 জন অপরিচিত পুরুষ ও মহিলার নাম, যারা গ্রামের বাসিন্দা নন বলে দাবি বিজেপি। তালিকা ধরে বিজেপির অভিযোগ, তৃণমূলের কথাতেই খসড়া তালিকায় ভুয়ো ভোটারদের রেখে দিয়েছেন বিএলও। পাল্টা তৃণমূলের সাফাই, অপরিচিত ভোটারদের তারা চেনেনি না। 4 বুথের বিএলওরা জানাচ্ছেন যে 4 জন অন্য বুথের বাসিন্দা, ডেটা এন্ট্রিতে ভুল হয়ে থাকতে পারে। অভিযোগ মঙ্গলকোট বিধানসভার বেশ কিছু বুথে যে খসড়া তালিকা বের হয়েছে, সেখানে বেশ কিছু বুথে কিছু অবৈধ ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে, যে ভোটারগুলোর কোনো হদিশই নেই সেই গ্রামে। ও নামগুলো যে কিভাবে ঢুকলো ওরা সেটা বিএলও বলতে পারবে। সদ্য প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনের খসড়া তালিকা। যে খসড়া তালিকা এই মুহূর্তে আমার হাতে রয়েছে মঙ্গলকোট বিধানসভা 272 নম্বর মঙ্গলকোট, যেখানে কানাইডাঙ্গা এবং বুথ নম্বর দেখা যাচ্ছে যে 177 নম্বর। এই নতুন খসড়া তালিকায় একদম 777 নম্বর। এই 777 নম্বরে দেখা যাচ্ছে নাম রয়েছে রাজেশ শেখ এবং পিতার নাম রয়েছে রাজু শেখ। অভিযোগ যে এই রাজেশ শেখ বলে এই গ্রামে কেউই থাকে না, গ্রামবাসীরা নাকি তাকে চেনে না। কানাইরাঙ্গা গ্রামে 177 নম্বর বুথে উঠলো, এর পিছনে কি রহস্য আছে সেইটাই আমাদের গ্রামবাসীদের জানতে ইচ্ছা করছে। কি মনে করছেন কেন এই নাম থাকবে এখানে? এ নাম বিভিন্ন কারণে উঠতে পারে, যে শাসক দল বিএলওদের চাপ সৃষ্টি করে তোলালো। অথচ এই রাজেশ শেখ এই গ্রামে থাকে না, কেউই তাকে চেনে না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই রাজেশ শেখের নাম যেখানে স্বচ্ছভাবে ভোটার তালিকা বার করা হয়েছে, সেই খসড়া তালিকায় এখনো কিভাবে থেকে গেল, উঠছে কিন্তু নানান প্রশ্ন। কৌশিক দত্ত, TV9 বাংলা, মঙ্গলকোট। বিজেপি যে অভিযোগ করছে, অভিযোগ করতে পারে, তারা অভিযোগ যদি করে তাহলে তাদেরকে বলুন যে রাজেশ শেখ যিনি, তারা নিশ্চয়ই চেনে, নইলে অভিযোগ করছে কী করে? না চেনে না বলে এই গ্রামের সংখ্যালঘু তো থাকে না, তা সত্ত্বেও নামটা কি করে এলো? তাহলে তাকে জানাও যে এইটা অভিযোগ যেটা করছে তারা তাকে যে জানে সেটা কমপ্লেন করুন, তাকে চেক করে বার করুন কানাইডাঙ্গা থেকে। চেনে না, ওরা অলরেডি নির্বাচন কমিশন চেনে না, তারা যদি না চেনে আমিও চিনি না।